সুন্দরবন অঞ্চলের ভারতীয় অংশটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত গঙ্গা বদ্বীপের সর্বনিম্ন অংশ, যা বিভিন্ন শাখা নদী দিয়ে খণ্ডিত হয়েছে। এই উপকূলীয় অঞ্চলটি বঙ্গোপসাগর থেকে নিয়মিত বিরতিতে জোয়ারের তরঙ্গের সম্মুখীন হয়। অত্যন্ত বৈচিত্র্যময় প্রজাতির ফুল ও প্রাণী, বন্য ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের বিকাশের জন্য হাইড্রোজিওমরফোলজিক্যাল অবস্থার ব্যবস্থা করেছে। মোহনা প্রকৃতপক্ষে স্থলজ বাস্তুতন্ত্র এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে একটি সংযোগ স্থাপন করে। বদ্বীপের সর্বনিম্ন অংশ, যেখানে ভূমি গঠনের প্রক্রিয়া এখনও সক্রিয় রয়েছে, সেখানে গঙ্গা নদীর মধ্যে দিয়ে পরিশুদ্ধ জলের নির্গমনের সম্মুখীন হচ্ছে। স্থানীয়ভাবে হুগলি নামে পরিচিত এই নদীটির শাখাগুলির অর্ধেক মিষ্টি জল এবং বাকি অর্ধেকে নোনা জলের বিপরীত প্রবাহ রয়েছে। এই বৈপরীত্য নিয়েই আজকের পর্ব ধ্বংস ও সৃষ্টি। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। বঙ্গোপসাগরের সান্নিধ্যে অনেক বাস্তুতন্ত্রের সংমিশ্রণে ঘূর্ণিঝড় হয়। তাতে প্রবল জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক বিপদের মুখোমুখি হচ্ছে আমরা। এছাড়াও এই অঞ্চল বন্য ও জলজ সম্পদের অতিরিক্ত শোষণের শিকার হয়েছে। ফলে ভাঙন অনিবার্য হয়ে উঠেছে। এইভাবে প্রকৃতি ও মানুষ সুন্দরবনের সূক্ষ্ম ভারসাম্যকে বিঘ্নিত করেছে। এর ফলে জীববৈচিত্র্যের প্রজাতির মধ্যে জিন এবং বাস্তুতন্ত্র সবই নেতিবাচক প্রভাবে ভুগছে। সুন্দরবন অঞ্চল ১০২টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে ৪৮টি এখনও ঘন জঙ্গলের আড়ালে রয়েছে এবং বাকি ৫৪টি ইতিমধ্যেই উজাড় হয়ে গেছে এবং সেখানে এখন মানুষের বসতি। বাগান করা হয়েছে, কূপ খনন করা হয়েছে এবং কিছু অঞ্চল আবাদি জমিতে রূপান্তরিত হয়েছে। এই অঞ্চলের উত্তর সীমা ড্যাম্পিয়ার এবং হজস লাইন নামে পরিচিত। হুগলি নদী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা এই অঞ্চলের পশ্চিম ও পূর্ব সীমা তৈরি করেছে। প্রশাসনিক পরিচয়ের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলটিতে ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, যার মধ্যে ১৩টি দক্ষিণ ২৪ পরগনা জেলার অধীনে এবং ৬টি উন্নয়ন ব্লক উত্তর ২৪ পরগনা জেলার অধীনে। এখানে অজস্র খাঁড়ি থাকার ফলে উচ্চ জোয়ারের সময় সুন্দরবনের জঙ্গল প্রতিদিন প্লাবিত হয়। ভারতীয় সুন্দরবনের মোট ভৌগোলিক এলাকা প্রায় ৯,৬৩০ বর্গমাইল। সুন্দরবন অঞ্চলের বাকি অংশ বাংলাদেশের মধ্যে অবস্থিত। ১৯৮৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৮৯ সালে এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবনের বনে ৬৪ প্রজাতির ম্যানগ্রোভ প্রজাতি রয়েছে, ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪৫ প্রজাতির সরীসৃপ, ১৫০ প্রজাতির পাখি, ২০০ প্রজাতির মাছ, ৪০ প্রজাতির কাঁকড়া, ২৫ প্রজাতির চিংড়ি এবং ৬ রকমের প্রজাতির ব্যাঙের আবাসস্থল। সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গেছে যে অনেক ম্যানগ্রোভ প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। ম্যানগ্রোভ প্রজাতির এই বিপন্ন অবস্থার প্রভাবের ফলে ম্যানগ্রোভ ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটছে, যা অত্যন্ত বিপদের। সুন্দরবনের বিপন্ন প্রাণীর মধ্যে রয়েছে মোহনা কুমির, ঘড়িয়াল, অলিভ ব্যাকলগার হেড কচ্ছপ, কমন বাটাগুর, গঞ্জেটিক সফট শেল টার্টল, ওয়াটার মনিটর, ইয়েলো মনিটর, ইন্ডিয়ান মনিটর, পাইথন, অলিভ রিডলি টার্টল। এমন অবস্থার জন্য বিভিন্ন নৃতাত্ত্বিক কারণ দায়ী। এসব বিপন্ন প্রজাতি ক্ষুধার্ত মানুষের শিকার হচ্ছে। অন্যদিকে করাতকলের মালিক ও বন্যপ্রাণী শিকারীদের লোভের শিকার হচ্ছে। প্রকৃতপক্ষে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে বৈচিত্র্যপূর্ণ সম্পর্ক সুন্দরবন বনের জীববৈচিত্র্যের বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। ১৯৯২-৯৩ থেকে ২০০১-২ পর্যন্ত ওয়ার্কিং স্কিমে ২৪ পরগনা বিভাগের ব্যবস্থাপনার জন্য তৈরি করা উদ্দেশ্যগুলির মধ্যে সরকারের নীতি হল জনগণের দ্বারা বনগুলি পরিচালনা করা। একটি বন সুরক্ষা কমিটি গঠন করে
ক্ষয়প্রাপ্ত বন ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় গ্রাম পরিষদের সহযোগিতায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ায় দেখানো হয়েছে অবক্ষয়িত বন 10 মিলিয়ন হেক্টর। পুনর্বাসনের জন্য কৃষি বনায়ন এবং NWFP অর্থাৎ নন উড ফরেস্ট প্রোডাক্ট, জ্বালানি কাঠ এবং পশুখাদ্যের প্রচারসহ বন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা, গবেষণা, সম্প্রসারণ এবং প্রশিক্ষণের মতো কর্মসূচি রয়েছে। বন ব্যবস্থাপনার লক্ষ্যগুলি এইরকম: এলাকার উন্নতির লক্ষ্যে বিদ্যমান বনাঞ্চলে কাজ করা, ছোট কাঠ, জ্বালানি এবং ছোলা ইত্যাদি সামগ্রীর স্থানীয় চাহিদা মেটানো, যতদূর সম্ভব মাটির ক্ষয় রোধ করা, বিদ্যমান ফসল রক্ষা করা ও উন্নত করা, ক্ষয়প্রাপ্ত এলাকায় বনায়ন করা, উপকূল বা উপকূল রেখা রক্ষা করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। 1974-75 সাল থেকে সুন্দরবন উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত গ্রোথ সেন্টার প্রোগ্রামের অধীনে রবি শস্য চাষে উৎসাহ দেওয়া হয়। LGED 2000 সালে তফসিল অনুযায়ী কার্যক্রম শুরু করে। প্রকল্পের লক্ষ্য ছিল পর্যটন এবং পরিবেশগত সচেতনতাকে উন্নীত করার জন্য একটি ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা, যার মধ্যে রয়েছে স্থানীয় সম্প্রদায়গুলিকে কার্যকরভাবে SRFকে পর্যটন কার্যক্রমে নিযুক্ত করার জন্য সহায়তা করা, একটি পর্যটন ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রস্তুত করা ও বাস্তবায়নে বন বিভাগকে সাহায্য করা, পর্যটনে অংশীদারিত্বের ব্যবস্থা চালু করা এবং একটি ওয়েবসাইট যা জনসাধারণকে তথ্য ও শিক্ষার সুবিধা দেবে। যদিও সুন্দরবন জাতীয় উদ্যানে কোনো মানবিক কার্যকলাপের অনুমতি নেই, তবে বন্যপ্রাণী অভয়ারণ্যে সীমিত প্রবেশাধিকার দেওয়া হয়, যেখানে রাজ্যের অন্যান্য সংরক্ষিত বনগুলিতে মানুষকে অধিকতর প্রবেশাধিকার দেয়। দেশের অন্য যে কোনো বনের মতোই মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘর্ষ এবং সংরক্ষিত এলাকায় অবৈধ কাজকর্ম খুবই সাধারণ বিষয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্থানীয় জনগণ এই সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেয় না। সুন্দরবনকে পরিচালনা করার জন্য বেশ কিছু ওভারল্যাপিং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে এবং তাদের এ ব্যাপারে যথেষ্ট দক্ষতাও রয়েছে। টাইগার প্রজেক্ট ফেডারেলভাবে পরিচালিত হলেও জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যগুলি পশ্চিমবঙ্গ রাজ্যের বন বিভাগের অধীনে রয়েছে, যাদের বিভিন্ন অংশে বিভিন্ন মাত্রার নিয়ন্ত্রণ রয়েছে। আরও একটি ব্যাপার যা লক্ষণীয় তা হল বায়োস্ফিয়ার রিজার্ভের সচিবালয়, যা ভারতীয় সুন্দরবনের সমগ্র অঞ্চলের রক্ষক, এবং এটা একজন পরিচালকের নেতৃত্বে রয়েছে। তবে সুন্দরবন ধ্বংস হয়ে গেলে উদ্ভিদ, প্রাণীকুল, মানুষের জীবন বিপন্ন হবেই। নানা সমীক্ষায় একথা বারবার বলা হয়েছে। তাই সরকার নড়েচড়ে বসে নানা প্রকল্প গ্রহণ করছে সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ভয়ঙ্কর বিপন্নতার মুখোমুখি আজ সুন্দরবন, তার প্রতিকার শুধু সরকারি নিয়ন্ত্রণেই সম্ভব নয়। মানুষ অনেক ক্ষেত্রেই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে সুন্দরবনের ক্ষতি করছে। সরকারের নানা সচেতনতামূলক কর্মসূচিকে বাস্তবায়িত করতে এগিয়ে আসতে হবে মানুষকেই। অনেক আগে এই ভূখণ্ড ঐতিহ্যগতভাবে সুন্দরবন নামে পরিচিত ছিল। প্রকৃতপক্ষে সুন্দরবনের একটি প্রাচীনত্ব রয়েছে, ইতিহাসগতভাবে যা প্রাক খ্রিস্টীয় যুগে পাওয়া যায়। এই অঞ্চলের বিভিন্ন স্থানে শিল্প ও সংস্কৃতির প্রাচীন নিদর্শনগুলি, যেমন খাড়ি, জটার দেউল, সুন্দরবন সভ্যতার ঐতিহ্যকে খ্রিস্টপূর্ব যুগে ফিরিয়ে নিয়ে যায়। ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পর এই অঞ্চলটি অন্ধকার থেকে আলোতে আসতে শুরু করে, আর সেই আলো থেকেই গড়ে উঠেছে আজকের সুন্দরবন। ঝড়ে আর বন্যায় সুন্দরবন লুণ্ঠিত হওয়ার পরেও সুন্দরবন জেগে আছে তার নিজস্ব ছন্দে। এ নিয়েই আজকের পর্ব, শেষের কথা। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। সুন্দরবন মানুষের সৃষ্টি নয়। এই ভূখণ্ডটি আসলে প্রকৃতির উন্মাদনার ফল। পলিমাটি দিয়ে গঠিত,
সুন্দরবনের বদ্বীপ প্রকৃতির একটি দান। সরকারের নীতি ছিল মানব বসতি, কৃষি এবং সর্বোপরি রাজ্যের রাজস্বের জন্য আয়। বিভিন্ন বনজ উৎস যেমন কাঠ, মধু, মোম এবং মৎস্য চাষ থেকে এই আয়ের পথ প্রশস্ত হতে শুরু করে। সুন্দরবনের অর্থনৈতিক কাঠামো কৃষি সংস্কৃতি, মৎস্য চাষ এবং বনজ সম্পদের উপর নির্ভর করেই গড়ে উঠেছে। কৃষি ক্ষতিগ্রস্ত হয় মোহনা, নদী এবং খাঁড়ি দ্বারা বাহিত জলের লবণাক্ততায়। মাতলা, ঠাকুরান, সপ্তমুখী এইসব অঞ্চলের পলিমাটি যদি পর্যাপ্তভাবে সুরক্ষিত করা হয় তবে উৎপাদনে বিরাট সাফল্য আসবে। আগের তুলনায় তা অনেকটাই করা গেছে। যে জমিতে এক ফসলি আমন বা আউশ চাষ করা হয় এবং ফসল তোলা হয় তা পরবর্তী মরশুমে যেন আরও ভালো হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধান উৎপাদনের জন্য সুন্দরবনে ক্রমশ বাড়ছে কৃষি শ্রমিকের সংখ্যা। একসময়ে জমিদারদের জমির উপর ভূমিহীন কৃষকদের আধিক্য দারিদ্র্যের একটি প্রধান লক্ষণ ছিল। এই ধরনের ভূমিহীন শ্রমিকদের মাছ ধরে, কাঠ কেটে এবং মধু ও মোম সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করতে হতো। এখন যে হয় না এমন নয়, কিন্তু এই ধরনের জীবনযাত্রা সব দিক থেকেই ঝুঁকিপূর্ণ। কারণ শ্রমিকদের তাদের কাজের জন্য গভীর জঙ্গলে প্রবেশ করতে হয়, যেখানে বাঘ, কুমির, সাপ ইত্যাদি তাদের জন্য অপেক্ষা করে। এই উৎস থেকে শ্রমিকদের আয় বছরের পর বছর ধরে তাদের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত নয়। আবার ধান এবং মৎস্য চাষের ব্যবস্থা তাদের অর্থনৈতিক অবস্থায় আরও বিরূপ প্রভাব ফেলেছে। অনেক জমিদারদের এবং বড় জমির মালিকদের মাছ উৎপাদনের জন্য চাষিদের চাষযোগ্য প্লট ইজারা দেওয়ার অভ্যাস ছিল। মোদ্দা কথা হল যে এই ধরনের ব্যবস্থা যদিও জমিদার বা ব্যবসায়ীদের জন্য একটি ভালো পদ্ধতি, তবে সমাজের অধিকাংশ শ্রেণীর জন্য তা মৃত্যুর সমান, যাদের বেঁচে থাকার জন্য কোনো জমি নেই। এ ধরনের হতাশায় তাদের ঘরোয়া চাহিদা মেটাতে টাকা ধার করতে হয়। সুন্দরবনের বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ গাছ থেকে প্রাপ্ত কাঠ একটি উপযুক্ত আয়ের উৎস, কিন্তু যথেষ্ট নয়। তবে এটা অনস্বীকার্য যে সঠিকভাবে কাজ করা গেলে বনের সম্পদ রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। কাঠ, মধু, মোম, মাছ ধরার মতো বিভিন্ন উপাদান থেকে সরকারের রাজস্ব আদায় হয়। এইভাবে সুন্দরবন অঞ্চল সম্পদে সমৃদ্ধ, কিন্তু আজও জনগণ দরিদ্র। এই অঞ্চলটি শিল্পগতভাবেও উন্নত নয়, তাই কৃষি মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। সামান্য উন্নতি হলেও এখনও সব মিলিয়ে সাধারণ মানুষ দারিদ্র্যসীমার মধ্যেই রয়ে গিয়েছে। এরই মধ্যে তারা আনন্দ খুঁজে নিতে বিভিন্ন হিন্দু ও মুসলিম উৎসব পালন করে এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে। তাদের ধর্মীয় বিশ্বাসে তারা একই বন এবং পশু ও দেবদেবীর পুজো করে। দেখা যাচ্ছে যে সুন্দরবনের জনগণের সমাজ উত্তর ২৪ পরগনার জনগণের সমাজের মতো নয়। হিন্দু মুসলিম ঐক্য এবং হিন্দু মুসলিম সংস্কৃতির সংমিশ্রণে প্রতিষ্ঠিত। ইকোসিস্টেম ছাড়া সুন্দরবনের কথা ভাবা যায় না। এটি মূলত ম্যানগ্রোভ ইকোসিস্টেম। ম্যানগ্রোভ বন বিভিন্ন ধরনের গাছপালা এবং বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর জন্য একটি আদর্শ আশ্রয়স্থল, একথা আগেও বলা হয়েছে। প্রকৃতপক্ষে কয়েকটি অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীজগতের এই ধরনের বৈচিত্র্য খুব একটা দেখা যায় না। এ এক অদ্ভুত ভূখণ্ড, যেখানে মানুষ খেকো বাঘ, হিংস্র কুমির, বিষাক্ত সাপ, হাঙর, টিকটিকি, পাখি, মাছ, কচ্ছপ, মধু, মৌমাছি, কাঁকড়া এবং অসংখ্য মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। যদিও উদ্ভিদের বণ্টন শুধুমাত্র সেই সব প্রজাতির মধ্যে সীমাবদ্ধ যা পরিবর্তনশীল লবণাক্ততা, কর্দমাক্ত স্তর, পর্যায়ক্রমিক জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার ঝুঁকি ইত্যাদি সহ্য করার ক্ষমতা রয়েছে। যাই হোক, এটা সত্য যে ম্যানগ্রোভ ইকোসিস্টেমের দুটি অবিচ্ছেদ্য উপাদান হল এখানকার উদ্ভিদ এবং প্রাণী। জানা গেছে যে কৃত্রিমভাবে উত্থিত ম্যানগ্রোভ গাছগুলি
কেবল বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, বরং স্থানীয় মানুষদের সুবিধার নানা দিক খুলে গেছে। বৃক্ষরোপণের ফলে স্থানীয় বাসিন্দাদের জ্বালানি কাঠ এবং গৌণ বনজ পণ্য যেমন মধু এবং মোম ইত্যাদি পেতে এখন আর কোনো সমস্যা হয় না। নোনা জলের মৎস্য চাষেও এখন এখানকার মানুষেরা উৎসাহিত। ম্যানগ্রোভের গুরুত্ব আরও বেশি অনুভূত হয় যখন আমরা পড়ি যে ম্যানগ্রোভ চাষ অন্যান্য প্রতিবেশী এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে নাভাচর দ্বীপে ম্যানগ্রোভ চাষের একটি অনন্য পরীক্ষা নিরীক্ষা হলদিয়া জুড়ে হচ্ছে। ৯০-এর দশকের প্রথমে মূল আবাসস্থল সুন্দরবনের বাইরে ম্যানগ্রোভ চাষ শুরু হয়। সুন্দরবনের মানুষ দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও বাঘের জোড়া আঘাতে অভ্যস্ত, কিন্তু রাঙাবেলিয়ার মতো কিছু এলাকায় বিদ্যা ও গোমরের মতো স্ফীত নদীর প্রবল ঢেউয়ের কারণে প্রকৃতির রোষানল ধানক্ষেত জলের নিচে তলিয়ে গিয়ে চাষাবাদের অকল্পনীয় ক্ষতি করে চলেছে। বেড়ি বাঁধগুলি প্রকৃতির ক্রোধ থেকে বাঁচতে পারেনি। বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্ট দ্বারা বাঁধের উদ্দেশ্যে ম্যানগ্রোভ গাছের ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়েছে। এখন স্থানীয় বাসিন্দারা জীবিকা নির্বাহের জন্য ম্যানগ্রোভ গাছ কাটতে দ্বিধা করে না। সুন্দরবন এখন ব্যাপকভাবে পরিবেশগত আক্রমণের মুখে দাঁড়িয়ে। জীবিকা নির্বাহের জন্য স্থানীয় জনগণ প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গাছপালা কাঠের জন্য বন ধ্বংস করা সুন্দরবন বদ্বীপের বাস্তুতন্ত্রকে উদ্বেগজনক অবস্থায় নিয়ে গিয়ে ফেলেছে। প্রকৃতপক্ষে বন উজাড় করাটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বিপজ্জনক। উপকূল অঞ্চলে বন্যা ও ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে লড়াই করতে পরিবেশ রক্ষাকারী হিসেবে গাছই যে একমাত্র মাধ্যম তা তাদের বুদ্ধিতে আসে না। যদি সেটা তাদের বোঝানো যায় তখন তারা কাঠ এবং মাছের প্রয়োজনে প্রতিরক্ষামূলক গাছগুলি ধ্বংস করতে দ্বিধা করবে। নির্বিচারে মাছ ধরার ফলে নদীর মাছের আরও অনেক প্রজাতি ধ্বংস হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে বাঘ চিংড়ির বীজ ধরার প্রক্রিয়ায় সুন্দরবনের মিষ্টি জলের অন্তত ৭২টি জাতের মাছ ধ্বংস হয়ে যায়। তবে সুন্দরবনের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত মঙ্গল সম্পর্কে খুবই সচেতন। এখন তারা ম্যানগ্রোভ গাছ কাটা এবং বৈষম্যহীন উপায়ে মাছ ধরা থেকে বিরত থাকে। সুন্দরবনের গ্রামীণ পরিবেশ একটি সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতার নিঃশ্বাস নিচ্ছে। গ্রামীণ জীবনে একটি নতুন পরিবেশের সূচনা করছে। তাই একথা বলবো, সুন্দরবন সম্পদে সমৃদ্ধ। এই সম্পদ ছড়িয়ে দিতে হবে সুন্দরবনের মানুষেরই মধ্যে। আপনি শুনলেন সুন্দরবনের কথা উৎপল সরকারের কণ্ঠে।